Hello everyone. Today we are starting a new unit that is biotechnology. তাহলে আজকে আমরা বায়োটেকনোলজি শুরু করব এবং এই ইউনিটের মধ্যে আমরা এটাকে দুটো পার্টে পড়বো। একটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল এন্ড প্রসেসেস এবং তারপরে আমরা দেখব অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি। তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি। যদি আমরা এখানে দেখি যে হোয়াট ইজ বায়োটেকনোলজি, তাহলে নামের মধ্যে থেকে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি যে বায়োস মানে হচ্ছে আমরা বলবো যে কি লিভিং অর্গানিজম এখানে ইউজ হবে। একই সঙ্গে যদি দেখা যায় টেকনোলজি, তার মানে লিভিং অর্গানিজম টেকনোলজি দুটোকে কম্বাইন করা হচ্ছে, তার ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বায়োটেকনোলজি। তাহলে এটা করে লাভ কি হবে? তাহলে আমরা যদি দেখি যে বায়োটেকনোলজি অর্থাৎ লিভিং অর্গানিজম টেকনোলজিকে যদি কম্বাইন করা যায়, তার ফলে আমরা কিছু প্রোডাক্ট পেতে পারি, কিছু প্রসেস ডেভেলপ করতে পারি যেটা আমাদের হিউম্যান ওয়েলফেয়ারের কাজে আসবে। তাহলে সেই জন্য এটাকে বলা হচ্ছে বায়োটেকনোলজি। তাহলে এটা করবো কেন? তাহলে করে নিশ্চয়ই আমাদের হিউম্যান ওয়েলফেয়ারের কোনো লাভ হবে বা কাজে আসবে, সেই জন্য এটা আমরা করছি। তাহলে ডেফিনেশনটা দেখে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডেফিনেশনটা যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি ইট ইজ এ প্রসেস, আর আমরা বলতে পারি টেকনিক। এটা একটা প্রসেস বা এটা একটা টেকনিক কি করা হয় of using living organism or their enzyme অথবা তাদের এনজাইমকে আমরা ব্যবহার করছি, or their molecules, যে কোনো মলিকুল হতে পারে। কি কারণে? to obtain products or develop processes which are useful to human beings। তাহলে কি বোঝানো হচ্ছে? তাহলে দেখো এখানে বায়োটেকনোলজি একটা অবশ্যই টেকনিক বা প্রসেস, যেহেতু টেকনোলজি ইউজ করা হচ্ছে, তাহলে এটাকে আমরা প্রসেস বলতে পারি অথবা একটা টেকনোলজি বলতে পারি। সেই জন্য বলা হচ্ছে ইট ইজ এ প্রসেস অফ টেকনিক। তাহলে এই প্রসেস অফ টেকনিক কি করা হচ্ছে? লিভিং অর্গানিজমকে ইউজ করা হচ্ছে, অথবা তাদের কোন একটা এনজাইমকে ইউজ করা হচ্ছে, অথবা দেয়ার মলিকুলস, তাদের কোন একটা কেমিক্যাল সাবস্টেন্সকে আমরা ইউজ করছি। কেন ইউজ করছি? টু অবটেন প্রোডাক্টস। তাহলে প্রোডাক্ট পাওয়ার উদ্দেশ্যে, or develop process, অথবা বিভিন্ন প্রসেস আমরা ডেভেলপ করতে পারি যেটা কিনা which are useful to human beings, যেটা মানব কল্যাণের কাজে আসবে। অর্থাৎ আমাদের মানব কল্যাণের জন্য, আমাদের হিউম্যান বিংস এর স্বার্থে আমরা টেকনোলজি এবং লিভিং অর্গানিজম অথবা তাদের কোনো এনজাইম বা তাদের প্রোডাক্ট, তাদের মলিকুলস, সেটাকে আমরা ইউটিলাইজ করছি আমাদের জন্য কোনো প্রোডাক্ট বা প্রসেস ডেভেলপ করার জন্য। এটাই হচ্ছে বায়োটেকনোলজি। তাহলে বায়োটেকনোলজি আমরা করবো কেন? তাহলে আমরা বলছি হিউম্যান বিংস এর কাজে আসবে বলে। তাহলে কেমন কাজে আসবে যদি আমরা দুই একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের প্যানক্রিয়াসের আইলেটস ও ল্যাঙ্গারহান্স যদি দেখা যায়, সেখানে বিটা সেল কি তৈরি করে? ইনসুলিন তৈরি করে। তাহলে ইনসুলিন আমাদের কি কাজ করছে? তাহলে ইনসুলিন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে নরমাল রেখে দিচ্ছে। তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে নরমাল রাখা, ফলে আমরা সুস্থ স্বাভাবিক থাকবো। কিন্তু যাদের ক্ষেত্রে ইনসুলিন ঠিকঠাক তৈরি হচ্ছে না বা কাজ করছে না, সেক্ষেত্রে কিন্তু তাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে। এটাকে বলা হয় ডায়াবেটিক কন্ডিশন। তাহলে ডায়াবেটিক হয়ে যাচ্ছে বা তারা ডায়াবেটিক পেশেন্ট হিসেবে আমরা ট্রিট করছি। এবার এই ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা কি দেখি? তাদেরকে ইনসুলিন ইনজেকশন দেওয়া হচ্ছে। তাহলে ইনসুলিন ইনজেকশন যেটা আমরা দিচ্ছি সেটা পেলাম থেকে। তাহলে ইনসুলিন তৈরি হয় কোথায়? আমাদের প্যানক্রিয়াসের আইলেটস ও ল্যাঙ্গারহান্সের পিটা কোষ থেকে। তাহলে এই ইনসুলিনটা নিশ্চয়ই আমাকে তৈরি করতে হয়েছে। তাহলে মেডিসিন শপ থেকে তুমি কেনো বা যেখান থেকে কেনো, তাহলে এটাকে তৈরি করতে হয়েছে। তাহলে এটাকে তৈরি করতে গিয়ে আমরা কি ইউজ করছি? বায়োটেকনোলজি। যেমন আমরা ইনসুলিন তৈরি করার যে জিন আছে সেটাকে কেটে নেবো, সেটাকে নিয়ে এবার আমরা এটা যদি ইকোলাইয়ের জিনের সঙ্গে বা ইকোলাইয়ের জেনেটিক মেটেরিয়ালের সঙ্গে এটাকে কম্বাইন করে দিতে পারি, তাহলে ইকোলাইয়ের মধ্যে আমরা কিন্তু ইনসুলিন তৈরি করতে পারি। এবং বেশি সংখ্যা আমরা ইকোলাই যদি কালচার করি, তাহলে ইকোলাই থেকে আমরা ইনসুলিন সেটাকে কালেক্ট করে সেটাকে পেশেন্টের জন্য আমরা ইনসুলিন ইনজেকশন ব্যবহার করতে পারছি। তাহলে দেখো কোন একটা জিন যে ইনসুলিন তৈরি করছে সেটাকে আমরা নিলাম, তার সঙ্গে আমরা ইকোলাইকে ব্যবহার করলাম। অর্থাৎ ইকোলাই হচ্ছে আমাদের লিভিং অর্গানিজম, তার মধ্যে সেটাকে দিয়ে দিলাম, তাহলে ইকোলাইয়ের মধ্যে এখন ইনসুলিন তৈরি হচ্ছে। তাহলে এটাকেই বলা হচ্ছে বায়োটেকনোলজি। তাহলে দেখো এখানে টেকনোলজি অ্যাপ্লাই করা হয়েছে লিভিং অর্গানিজম বা তাদের প্রোডাক্টস বা তাদের কোনো
মলিকুলস আমরা এখানে ইউজ করছি, যার ফলে আমরা হিউম্যান বিংস এর জন্য ইনসুলিন তৈরি করতে পারলাম। তাহলে এরকম অসংখ্য এক্সাম্পল আছে। যেমন আমরা ভ্যাকসিনের কথা বলতে পারি। ভ্যাকসিন যদি দেখা যায় যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন আমরা নিই ইমিউনাইজেশনের জন্য। বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে বিসিজি টিকা, পোলিও ভ্যাকসিন, বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাহলে এই ভ্যাকসিন গুলো তৈরি করতে হয়েছে। তাহলে ভ্যাকসিন আসলে কি? আমাদের শরীরের মধ্যে অ্যান্টিজেনকে প্রবেশ করানো হচ্ছে, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তাহলে অ্যান্টিজেন প্রবেশ করে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা মানে আমার দেহে ইমিউনিটি পাওয়ারটা কি হচ্ছে, আস্তে আস্তে গ্রো করছে। তাহলে এটা যখন করা হচ্ছে তাহলে কি করা হয়? যেমন আমরা পোলিও ভ্যাকসিন এক্সাম্পল নিই। পোলিও ভ্যাকসিন যখন বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে তার মধ্যে আসলে কি থাকে? পোলিও ভাইরাসটাকে আমরা উইকেন্ড করে দিই, দুর্বল করে দিই, অথবা তাকে আমরা কিল করে সেটাকেই পোলিও ভ্যাকসিন হিসেবে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে। ফলে সেটা শরীরের মধ্যে যখন এন্ট্রি করছে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ফলে সে পোলিওর বিরুদ্ধে তার শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে। কিন্তু এখানে একটা রিস্ক থেকে যায়। যদিও এই পোলিও ভ্যাকসিন যখন তৈরি করা হয় সেটাকে এইভাবে উইকেন্ড বা কিল করার পরে সেটাকে আমরা যখন অ্যাপ্লাই করছি, তাহলে অ্যাপ্লাই করার আগে কিন্তু সেটাকে টেস্ট করা হবে এবং সার্টিফাইড হওয়ার পর তারপর সেটাকে আমরা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। কিন্তু তবুও এখানে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। সেই জন্য কি করা হলো? এই যে পোলিও ভাইরাস যেটা, তাহলে এদের যে প্রোটিন সেটাই হচ্ছে অ্যান্টিজেন। তাহলে আমরা ভাইরাস বলতে কি বুঝবো? একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, ডিএনএ বা আরএনএ থাকবে, তার বাইরে প্রোটিনের ক্যাপসিড থাকবে। তাহলে প্রোটিনটাই হচ্ছে অ্যান্টিজেনিক, যেটা আমাদের শরীরে ঢুকে অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা যোগাবে। তাহলে এই প্রোটিনটা যদি আমি অন্য কারো ক্ষেত্রে তৈরি করার চেষ্টা করি, যেমন আমরা কি করলাম, পোলিও ভাইরাস থেকে আমরা প্রোটিন তৈরি করছে যে জিনটা পোলিও ভাইরাসের, সেই জিনটাকে আমরা কেটে বার করে নিলাম। সেটাকে নিয়ে আমরা কোনো প্লান্ট সেলের মধ্যে দিয়ে দিলাম। ধরেন আমরা কলা গাছের ক্ষেত্রে, তাহলে কলা গাছের ক্ষেত্রে আমরা সেই প্লান্ট সেলের মধ্যে পোলিও ভাইরাসের প্রোটিন তৈরি করা বা ক্যাপসিড তৈরি করা জিনটাকে আমরা কলা গাছের সেলের মধ্যে দিয়ে দিলাম, প্লান্ট সেলের মধ্যে। এবার সেই সেলের মধ্যেই ওই জিনটা যেহেতু দিয়ে দিয়েছি, তাহলে এই একই প্রোটিন কোথায় তৈরি হবে? উদ্ভিদ কোষের মধ্যে তৈরি হবে। এবার এর ফলে আমরা কি তৈরি করতে পারছি? এডিবল ভ্যাকসিন, অর্থাৎ খাদ্যযোগ্য ভ্যাকসিন তৈরি করতে পারছি। তাহলে এখানে যে কলাটা তৈরি হবে সেই কলার মধ্যেও কি থাকবে? সেই একই প্রোটিন প্রোডাক্ট আমরা পাবো। তাহলে সেই কলাটা যখন একটা বাচ্চাকে খাওয়ানো হবে সেখানে কিন্তু অটোমেটিক সে সেই প্রোটিনটা পেয়ে গেল। সেই প্রোটিনের বিরুদ্ধে এবার তাহলে তার অ্যান্টিজেন যেহেতু ঢুকছে, অ্যান্টিবডি তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা ভাইরাসটা সরাসরি দিলাম না। তাহলে এই ক্ষেত্রে সেই ভাইরাসের প্রোটিন তৈরি করা জিনটাকে নিয়ে প্লান্ট সেলের মধ্যে দিলাম। প্লান্ট সেল এবার সেই প্রোটিনটা তৈরি করছে, সেই প্রোটিনটা এবার আমরা যে কলাটা খাচ্ছি তার মধ্যে দিয়ে আমাদের শরীরে ঢুকছে প্রোটিনটা। তাহলে প্যাথোজেন ঢোকার ভয়টা বা সমস্যাটা নেই। মানে এর আগে যখন আমরা সেটাকে উইকেন্ড করে দিচ্ছিলাম বা দুর্বল করে দিচ্ছিলাম বা কিল করে দিচ্ছিলাম, তাহলে সেখানে একটা ভাইরাস যদি বেঁচে থাকে তাহলে কিন্তু সেখানে পোলিওটা ডেভেলপ হয়ে যেতে পারে। সেই জন্য আমরা প্রতিরোধ ব্যবস্থা করতে গিয়ে উল্টো দেখা যাবে রোগটা তৈরি হয়ে গেল, তাহলে সেটা একটা রিস্ক ফ্যাক্টর। সেই জন্য বায়োটেকনোলজিকে অ্যাপ্লাই করে আমরা কি করছি? এডিবল ভ্যাকসিন তৈরি করতে পারছি। তাহলে এবার সরাসরি বাচ্চাকে আমরা কি সেই ভাইরাসটাকে দিচ্ছি না, যেটাকে দুর্বল বা আমরা কিল করে দিচ্ছি। কি করা হচ্ছে? তার জিনটাকে নিয়ে প্লান্ট সেলে দেওয়া হলো। প্লান্ট সেল এখন কি তৈরি করছে? সেই প্রোটিনটা তৈরি করছে। তার মানে আমাদের পোলিও ভাইরাস যে প্রোটিনটা তৈরি করে তার ক্যাপসিডে একই প্রোটিন তৈরি করছে এখন উদ্ভিদ। তাহলে সেই উদ্ভিদের প্রোডাক্ট, যেমন আমরা কলা গাছের এক্সাম্পল দিলাম ব্যানানা, সেটাকে যদি বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে এডিবল ভ্যাকসিন। তাহলে সেই প্রোটিনটা যখন তার শরীরে যাবে তাহলে প্যাথোজেন গেল না, তার বিরুদ্ধে কি তৈরি হবে? অ্যান্টি বডি তৈরি হবে। তাহলে এইভাবে আমরা ইমিউনাইজেশন করতে পারি। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যদি আমরা বলি, আমাদের ফায়ারফ্লাই, যেমন আমরা জোনাকির কথা যদি বলি, তাদের ক্ষেত্রে লুসিফারিন বলে একটা প্রোটিন আছে যেটা লুসিফারিন এনজাইমের সাহায্যে তৈরি হয়। তাই লুসিফারিন প্রোটিনটা হচ্ছে, যদি দেখা যায় যখন লাইট পিরিয়ড থাকে তখন এরা সেই লাইটের ফোটন গুলোকে অ্যাবজর্ব করতে পারে, এবং যখন লাইট অ্যাবসেন্ট অর্থাৎ রাতের বেলা যদি দেখা যায় তাহলে তাদের ক্ষেত্রে সেই ফোটন গুলো বিভিন্ন ওয়েভলেন্থ হিসেবে কি করে? এমিট করে যায়। তখন সেখানে লাইট গ্লোজ করতে থাকে। তাহলে দিনের বেলা কি করেছে? সেই ফোটন গুলোকে সে অ্যাবজর্ব করে রেখেছে লুসিফারিন প্রোটিনে, এবং রাতের বেলা সেগুলোই বিভিন্ন ওয়েভলেন্থ যখন এমিট করে অন্ধকারে তখন আমরা সেটাকে লাইট হিসেবে দেখছি। তাহলে এটাই ফায়ারফ্লাই এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা বায়োটেকনোলজিতে অ্যাপ্লাই করতে পারি কিভাবে? এই যে লুসিফারিন প্রোটিন যেটা তৈরি হচ্ছে, তাহলে প্রত্যেক প্রোটিনের জন্য অবশ্যই কি থাকে? আমরা জানি একটা জিন থাকে, তার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিনটা তৈরি হয়েছে। তাহলে লুসিফারিন প্রোটিন তৈরি করার জন্য যে জিনটা আছে ফায়ারফ্লাই এর মধ্যে, সেখান থেকে জিনটাকে আমরা কেটে নেব। নিয়ে এটাকে যদি এবার আমরা কোনো একটা প্লান্ট সেলে দিয়ে দিই, তাহলে প্লান্ট সেলের মধ্যে সেই জিনটা প্রেজেন্ট, তাহলে প্লান্ট সেলেও কি হবে? রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হবে। তাহলে সেখানেও সেই প্রোটিনটা তৈরি হবে। তাহলে এই প্রোটিনের বৈশিষ্ট্য কি? ফোটন অ্যাবজর্ব করা এবং রাতের বেলা সেটাকে এমিট করা যখন লাইট পিরিয়ড থাকছে না। তাহলে একই ঘটনা প্লান্টের ক্ষেত্রেও দেখবো। এবার যদি আমরা এই প্লান্ট গুলোকে গ্রো করি, তাহলে যখন আমরা প্লান্ট সেলে দিচ্ছি অবশ্যই কিন্তু সেটা এমব্রিয়নিক কন্ডিশনে দিচ্ছি। ফলে সেখান থেকে একটা যখন
ম্যাচিওর প্লান্ট গ্রো করে যাবে, তাহলে প্লান্টের প্রত্যেকটা সেলের মধ্যে ওই লুসিফারিন প্রোটিন থাকবে, সেই জন্য প্রত্যেকটা কোষের ওই ফোটন অ্যাবজর্পশনের ক্ষমতাও থাকবে, আবার রাতের বেলা এমিশনও করবে। তাহলে এই ধরনের প্লান্ট গুলোকে যদি এবার আমরা ওর সাইডে রোপণ করে দিই, তাহলে সেক্ষেত্রে বা আমাদের পাহাড়ি রাস্তার ধারে প্লান্ট করে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে ওই গাছগুলো দিনের বেলা ফোটন অ্যাবজর্ব করে রাখবে লুসিফারিন প্রোটিনের মধ্যে এবং রাতের বেলা এমিট করবে। তার ফলে কিন্তু রাতের বেলা গাছগুলো থেকে আমরা দেখবো যে লাইট এমিট হচ্ছে। তাহলে এটার সাহায্যে কিন্তু আমাদের স্ট্রিট লাইটের আর প্রয়োজন পড়বে না, ওই গাছগুলো রোড সাইডে লাইট সিগন্যাল হিসেবে কাজ করবে। তাহলে এইভাবে আমরা বায়োটেকনোলজিকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে বারবার যেটা দেখা হচ্ছে, কোনো না কোনো জায়গা থেকে আমরা কোনো একটা জিন কেটে নিচ্ছি, বা কোনো একটা লিভিং অর্গানিজম ইউজ করছি, বা তাদের কোনো একটা কেমিক্যাল সেটাকে আমরা ইউজ করছি, এবং তার ফলে কোনো একটা প্রোডাক্ট তৈরি করছি অথবা কোনো একটা প্রসেস ডেভেলপ করছি, যেটা আমাদের ম্যানকাইন্ডের কাজে আসছে। তাহলে এটাই হলো আমাদের বায়ো টেকনোলজি। এবার তাহলে আমরা দেখে নিই যে বায়োটেকনোলজির মধ্যে কোন কোন বিষয় ইনক্লুডেড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বিষয় দেখানো হয়েছে যেটা বায়োটেকনোলজির মধ্যে আমরা ইনক্লুডেড ধরছি। তাহলে কি, ফার্স্ট প্লান্ট এগ্রিকালচার ক্রপ ইমপ্রুভমেন্ট। তাহলে আমরা যে এগ্রিকালচারের কাজটা করছি, তাহলে সেখানে বিভিন্ন ধরনের ক্রপ গুলোকে আমরা বায়োটেকনোলজির মাধ্যমে ইমপ্রুভ করতে পারি, অর্থাৎ আমরা ক্রপ কোয়ালিটি সেটাকে ইনক্রিজ করতে পারি, তার ফলে আমরা সেখান থেকে প্রোডাকশনটাও বেশি পাবো। তাহলে এটা হচ্ছে বায়োটেকনোলজির মধ্যে পড়ছে। তারপরে ডায়াগনস্টিক, আমরা বিভিন্ন ধরনের ডায়াগনোসিসের জন্য যাই, বিভিন্ন ল্যাবে যাই, সেখানে আমাদের ব্লাড টেস্ট, স্টুল টেস্ট বা ইউরিন টেস্ট, বিভিন্ন ধরনের বডি ফ্লুইডের টেস্ট আমরা করি, সেখানে কিন্তু বায়োটেকনোলজিরই সাহায্যে আমরা সেটাকে করে থাকি। তাহলে ডায়াগনস্টিক বিভিন্ন প্রসেস যেগুলো, সেগুলো কিন্তু বায়োটেকনোলজির মধ্যেই পড়ছে। এবার যদি আমরা অ্যানিমাল হাজবেন্ডারি করি, তাহলে অ্যানিমাল হাজবেন্ডারি মানে হচ্ছে পশুপালন। তাহলে পশুপালন যখন আমরা করছি, যে ওখানে বিভিন্ন ধরনের ব্রিড, যেমন আমরা কাউ বা গরুর ক্ষেত্রে বিভিন্ন ব্রিড তৈরি করেছি, তাহলে সেই ব্রিড গুলো কি হবে, মিল্ক প্রোডাকশন অনেক বেশি হবে। তাহলে সেগুলো কিন্তু বায়োটেকনোলজিকে আমরা অ্যাপ্লাই করেছি। যেমন অ্যানিমাল হাজবেন্ডারি যদি আমরা দেখি, সেটাও কিন্তু আমাদের বায়োটেকনোলজির মধ্যে ইনক্লুডেড। এবার যদি ফুড ইমপ্রুভমেন্ট, বিভিন্ন ধরনের ফুড যেগুলো হয় তাদের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য কিন্তু আমরা কি করি, সেখানে বায়োটেকনোলজি অ্যাপ্লাই করি। তাহলে ফুড ইমপ্রুভমেন্ট যদি আমরা দেখি, সেটাও কিন্তু বায়োটেকনোলজির মধ্যে পড়ছে। হেলথ ফার্মাসিউটিক্যালস, আমরা বিভিন্ন ধরনের মেডিসিন যেগুলো নিই, যেসব ধরনের ওষুধ আমরা ইউজ করি, বিভিন্ন ধরনের আমাদের রোগ আছে, সেই রোগগুলোর ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন, এবং সেটাকে আমরা ইউজ করে আমরা কিওর হয়ে উঠছি। সেখানে কিন্তু সেই বায়োটেকনোলজি অ্যাপ্লাই করেই সেই মেডিসিন গুলো তৈরি করা হয়। তারপরে যদি আমরা দেখি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেখানে জিন ম্যানিপুলেশন করা হবে, জিন কাটাকুটি করে বিভিন্ন ধরনের আমরা চেঞ্জ ডিএনএ বা আরএনএ এর মধ্যে করব, যেটার সাহায্যে আমরা জিনোটাইপে চেঞ্জ করে ফিনোটাইপ পাল্টাতে পারি। তাহলে সেটাও কিন্তু সেই বায়োটেকনোলজির মধ্যে আমরা করছি। এবার যদি দেখা যায় এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, তাহলে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট যেটা আমরা করি, সেখানে আমরা একটা এক্সাম্পল তুলে ধরি, যেমন সিউজ ট্রিটমেন্ট। সিউজ মানে যে নর্দমা, যে নোংরা জল, সেটাকে আমরা ট্রিটমেন্ট করে আবার সেটাকে আমাদের খাদ্য উপযোগী করে তুলছি। তাহলে সেটার জন্যও আমরা সেখানে বিভিন্ন ধরনের মাইক্রোস ইউজ করি, এবং সেটাকে আমরা বায়োটেকনোলজির মাধ্যমেই অ্যাপ্লাই করি। তার মানে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট যদি দেখা যায়, সেটাও বায়োটেকনোলজিরই ফল। জিনোমিক্স, আমরা হিউম্যান জিনোম প্রজেক্ট যেটা পড়েছি, সেখানে প্রত্যেকটা জিনের আমরা সিকোয়েন্সিং করেছি, তাদের কাজ দেখেছি। তাহলে সেটা কিসের সাহায্যে সম্ভব হয়েছে, তাহলে আমাদের বায়োটেকনোলজির সাহায্যে সম্ভব হয়েছে। তারপরে যদি দেখা যায় প্রোটিওমিক্স, তাহলে আমরা যে জিনগুলো সম্পর্কে পড়েছি, সেই জিনগুলো থেকে কোন প্রোটিন তৈরি হবে এবং প্রত্যেকটা প্রোটিনের মধ্যে কি অ্যামাইনো অ্যাসিড আছে, তার সিকোয়েন্সিং করা হচ্ছে প্রোটিওমিক্স। তাহলে জিনোমিক্স হচ্ছে জিনোম সম্পর্কিত ইনফরমেশন জানা, আর প্রোটিওমিক্স হচ্ছে আমাদের প্রোটিন এবং তার সিকোয়েন্স সম্পর্কে ডিটেইলস জানা, সেটা হচ্ছে প্রোটিওমিক্স। তাহলে এই দুটো বিষয় কিন্তু আবার তার মধ্যে পড়ে বায়ো ইনফরমেটিক্স। তাহলে আমরা দেখি যে হিউম্যান জিনোম প্রজেক্ট পড়তে গিয়ে আর একটা নতুন ব্রাঞ্চ অফ বায়োলজি ডেভেলপ হলো, যেটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স, যেখানে আমাদের জিনোমিক্স এবং প্রোটিওমিক্স সম্পর্কিত ডিটেইলস ইনফরমেশনটা থাকবে। তাহলে এই বায়ো ইনফরমেটিক্স যেটা, সেটাও কিন্তু আমাদের বায়োটেকনোলজির মধ্যেই পড়ছে। তাহলে এখন বিষয় হচ্ছে যে এতগুলো বিষয় সম্পর্কে আমরা পড়বো, তাহলে আমরা সবগুলো নিয়ে পড়বো না, তাহলে কিভাবে এটাকে অ্যাপ্রোচ করবো, কিভাবে পড়লে আমাদের খুব ইজি ভাবে আমরা এটাকে বুঝতে পারবো, সেটা আমরা দেখবো। কিন্তু আমরা বেসিক জিনিস বলবো, সেই সঙ্গে একটু এক্সট্রা বলবো, যেটা যারা বিশেষত ডক্টর হবে ভবিষ্যতে বা ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পড়ছে, তাদের ভবিষ্যতে কাজে লাগবে। সেই জন্য আমরা বেসিক নলেজের সঙ্গে একটু এক্সট্রা ইনফরমেশন এখানে অ্যাড করব, কিন্তু আমরা সবগুলো পড়বো না। কিভাবে পড়বো সেটা আমরা এর পরে শুরু করছি। এবার যদি দেখি যে আমাদের বায়োটেকনোলজি টাইপসটা যদি এখানে একটু দেখে নেওয়া যায়, টাইপস, তাহলে টাইপসটা কিসের বেসিসে দেখবো, তাহলে আমরা যদি দেখি অন দা বেসিস অফ ফিল্ড, কোন ফিল্ড এটাকে আমরা ইউজ করছি, সেই হিসেবে আমরা
বায়োটেকনোলজি অনেকগুলো টাইপস ভাগ করেছি, যেমন আমরা বললাম যে একটা হচ্ছে রেড বায়োটেকনোলজি, তারপরে আমরা বললাম যে গ্রিন, তারপরে বললাম আমরা ব্লু, তারপরে বললাম আমরা হোয়াইট। তাহলে একটা হচ্ছে রেড বায়োটেকনোলজি, একটা হচ্ছে গ্রিন, একটা ব্লু, একটা হোয়াইট। তাহলে রেড বায়োটেকনোলজি মানে আমরা কি বলবো, কোন ক্ষেত্রে, যখন আমরা মেডিকেল ফিল্ডে ইউজ করবো তখন বায়োটেকনোলজিটাকে আমরা রেড বায়োটেকনোলজি হিসেবে ইউজ করি। তারপরে যদি আমরা গ্রিন বায়োটেকনোলজি যদি দেখি, তাহলে সেখানে এগ্রিকালচার, তাহলে এগ্রিকালচার ফিল্ডে যখন আমরা বায়োটেকনোলজি ইউজ করবো, যেখানে আমাদের যে কোনো ফুড ইমপ্রুভমেন্ট করা দরকার হোক বা ক্রপ ইমপ্রুভমেন্ট করা দরকার হোক, সেক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করবো, গ্রিন বায়োটেকনোলজি ইউজ করবো। থার্ড যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের ব্লু বায়োটেকনোলজি কাকে বলা হবে, যখন আমরা এটাকে মেরিন ফিল্ডে, অর্থাৎ আমরা সামুদ্রিক ফিল্ডে এটাকে অ্যাপ্লাই করব, তখন সেটা হয়ে যাবে ব্লু বায়োটেকনোলজি। এবং হোয়াইট কখন, তাহলে হোয়াইট যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে এটাকে ইউজ করবো, তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের হোয়াইট বায়োটেকনোলজি। তাহলে আমরা দেখলাম বায়োটেকনোলজির মধ্যে অনেকগুলো বিষয় ইনক্লুডেড, এবং একই সঙ্গে আমরা টাইপ যখন দেখছি অন দ্য বেসিস অফ ফিল্ড, তাহলে কোন ফিল্ড এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বায়োটেকনোলজির বেসিক কনসেপ্ট নিয়ে চলবো, কিন্তু কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হচ্ছে সেই হিসেবে কিন্তু আমরা নামগুলো আলাদা দিয়েছি। যেমন আমরা বললাম যে রেড যখন মেডিকেল ফিল্ড ইউজ করব, গ্রিন যখন আমরা এগ্রিকালচার ফিল্ড ইউজ করব, ব্লু যখন আমরা মেরিন ফিল্ড ইউজ করব সামুদ্রিক ক্ষেত্রে, আর হোয়াইট যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বা শিল্প ভিত্তিক এটাকে অ্যাপ্লাই করবো, তখন তাকে বলা হচ্ছে আমাদের হোয়াইট বায়োটেকনোলজি। এবারে আমরা যে বিভিন্ন ফিল্ডের কথা বলেছি, তাহলে সবগুলো পড়বো না, তাহলে কিভাবে পড়বো এবার তাহলে আমরা সেটা শুরু করি। এবার তাহলে আমরা বায়োটেকনোলজিটাকে দুটো বেসিসে পড়বো। একটা যদি দেখা যায় সেটা হচ্ছে ট্র্যাডিশনাল আর ওল্ড বায়োটেকনোলজি, এবং সেকেন্ড যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের মডার্ন আর নিউ বায়োটেকনোলজি। তাহলে ফার্স্ট আমরা ট্র্যাডিশনালটা নিয়ে কথা বলি। ট্র্যাডিশনাল, আর এটাকে আমরা কি বলছি, ওল্ড। তাহলে ট্র্যাডিশনাল আর ওল্ড বায়োটেকনোলজি এটা কি বলছে, তাহলে এখানে যদি দেখা যায় যে ইট ইউজেস the natural capabilities of microorganism to obtain product। তাহলে আমরা এখানে কি করছি, মাইক্রো অর্গানিজম যারা আছে তাদের ন্যাচারাল ক্যাপাবিলিটি, অর্থাৎ তাদের নিজস্ব যে ক্ষমতা আছে সেটাকেই কাজে লাগিয়ে আমরা আমাদের জন্য প্রোডাক্ট তৈরি করবো, সেখানে কোনো আর্টিফিশিয়াল কিছু আমরা ইউজ করছি না, সেটাকে বলা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল আর ওল্ড বায়োটেকনোলজি। তাহলে এটার সাথে আমরা কি কি তৈরি করতে পেরেছি যদি দেখা যায়, যেমন আমরা এখানে বললাম যে কার্ড, আমরা দই তৈরি করতে পেরেছি। তারপরে যদি দেখা যায় ইডলি, তারপরে ডোসা, পনির, ওয়াইন, বিয়ার, এটসেট্রা। তাহলে এই ধরনের আমরা প্রোডাক্ট তৈরি করতে পেরেছি ন্যাচারাল ক্যাপাবিলিটিস যেগুলো আছে মাইক্রো অর্গানিজম তাদেরকে ইউজ করে। যেমন আমরা ইস্টের কথা যদি বলি, তাহলে ইস্ট কি করে, ফার্মেন্টেশন করে। তাহলে ফার্মেন্টেশন করে কি তৈরি করে, অ্যালকোহল ফার্মেন্টেশন করছে। তার মানে আমরা অ্যালকোহল ফার্মেন্টেশনটা ইস্টটাকে কাজে লাগিয়ে কিন্তু করতে পারি। একই সঙ্গে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো আমরা দেখি সেখানে কিন্তু আমরা মাইক্রো অর্গানিজমকে ইউজ করছি। যেমন আমরা কার্ড তৈরি করার সময় ল্যাক্টোব্যাসিলাসকে ইউজ করেছি, তাহলে সেখানে ল্যাকটিক অ্যাসিড সিনথেসিস করার ফলে সেখানে আমাদের কার্ড বা দইটা তৈরি হয়ে যাবে দুধ থেকে। তাহলে এখানে দেখো আমরা ন্যাচারাল প্রসেসটাকে ইউজ করছি কোন একটা মাইক্রো অর্গানিজমের, আমরা আর্টিফিশিয়ালি কিছু এখানে অ্যাপ্লাই করছি না, ওই জন্য এটাকে আমরা ট্র্যাডিশনাল বলছি। একই সঙ্গে এটা ওল্ড কেন, যদি আমরা দেখি যে আমাদের সেই হিস্ট্রিক্যাল পিরিয়ড থেকে মানে 8000 10,000 বছর তারও আগে যদি দেখা যায়, সেখান থেকে কিন্তু বায়োটেকনোলজির ব্যবহারটা চলে আসছে। যেমন আমরা যদি ডিসকভারি চ্যানেল খুলি, সেক্ষেত্রে দেখবে যে অনেক সময় দেখায় যে এফ বা মানকি এরা কি করছে, আমাদের পূর্বপুরুষ বা অ্যানসেস্টার যারা হয়ে থাকে তারা কি করে, বিভিন্ন ধরনের পচাসড়া ফল খাচ্ছে। তাহলে পচাসড়া ফল খাচ্ছে কারণটা কি, সেই ফ্রুট গুলো যখন পচছে তার মানে সেখানে কি হচ্ছে, ফার্মেন্টেশন হচ্ছে। তাহলে মাইক্রো অর্গানিজম সেই ফ্রুটে কি করছে, ফার্মেন্টেশন করে সেটাকে পচিয়ে দিচ্ছে বা সেটার মধ্যে অ্যালকোহল ফর্মেশন হয়ে যাচ্ছে, এবং সেটাকেই তারা খেতে ভালোবাসে, এবং এটা খাওয়ার ফলে কি হয়, নেশা হচ্ছে। তাহলে সেই জন্যই তারা কিন্তু সেটাকে খেতে ভালোবাসে। তার মানে আমাদের সেই পূর্বপুরুষের বনে জঙ্গলে যখন থেকেছে সেখানে কিন্তু সেই ধরনের পচা ফল টল খেয়েছে, তার মানে সেখানে তারা ওয়াইনের স্বাদটা জানে, তার মানে তার মধ্যে যে ওয়াইন তৈরি হয় সেটা জানে, সেটাকে কাজে লাগিয়ে আমরা কি করছি, এখন কিন্তু এই যে ওয়াইন বিয়ার এটাকে তৈরি করছি। কিন্তু ওয়াইন বিয়ার তৈরি করতে পেরেছি আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে, কিন্তু এটা এই যে অ্যালকোহলের কথা যদি আমরা মেনলি ধরি, তাহলে সেটা কিন্তু আমাদের লিভারের পক্ষে খুবই ক্ষতিকারক।
ফলে সেটা আমাদের অ্যালকোহলটা সবসময় এড়িয়ে চলা উচিত। তার উপকারের থেকে অপকার সব থেকে বেশি, সাইড এফেক্ট প্রচুর, লিভার সিরোসিস, এমনকি অ্যালকোহল যদি বেশি কনজাম্পশন হয়ে থাকে তাহলে কিন্তু লিভার সিরোসিস এমনকি ক্যান্সারও হতে পারে। তো এটা গেল আমাদের ট্র্যাডিশনাল অর্থাৎ ওল্ড টেকনিক বা আমরা যেটা ন্যাচারাল প্রসেস ইউজ করে এসেছি বরাবর। এবার যদি আমরা দেখি নিউ আর মডার্ন, তাহলে আমরা বলছি মডার্ন আর নিউ বায়োটেকনোলজি। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করব। তাহলে এখানে কি করা হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করে আমরা কি করব, নিউ অ্যান্ড ইউজফুল traits of crop and breed of animal produced by using genetic engineering. তাহলে এখানে কি করা হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করা হচ্ছে, অর্থাৎ আমরা জিনটাকে ম্যানিপুলেট করতে পারি, আর্টিফিশিয়ালি যেটাকে কাটাছেড়া করে সেটাকে সংযুক্ত করে অনেক কিছু করতে পারি, সেটা আমরা পরে বলছি। তাহলে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জিন নিয়ে আমরা ম্যানিপুলেট করছি, তার ফলে কি হচ্ছে, নিউ এন্ড ইউজফুল ট্রেড তৈরি করতে পারছি, ক্রপ, ফসলের বিভিন্ন উন্নত ধরনের ক্রপ আমরা তৈরি করতে পারছি। একই সঙ্গে যদি দেখা যায় ব্রিড অফ অ্যানিমাল, মানে উন্নত ধরনের অ্যানিমালের ক্ষেত্রে আমরা ব্রিড তৈরি করছি, যেমন আমরা কাউয়ের ক্ষেত্রে বেশি মিল্ক দেবে এমন ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করতে পেরেছি। তাহলে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে কাজে লাগিয়ে আমরা কি করছি, আমাদের ক্রপের ক্ষেত্রে বা অ্যানিমালের ক্ষেত্রে আমরা ইউজফুল ট্রেড তৈরি করতে পারছি, বা আমরা উন্নত ধরনের হাই ইয়েল্ডিং ব্রিড মানে বেশি উৎপাদনক্ষম ব্রিড তৈরি করতে পারছি। যেমন আমরা এখানে যদি দেখি যে ইনসুলিন তৈরি করা গেছে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন করা গেছে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন যেটাকে আমরা টেস্ট টিউব বেবি বলে থাকি, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। তারপরে আমাদের পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ, প্রচুর এক্সাম্পল আছে। তাহলে এরকম আমরা তৈরি করতে পেরেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তাহলে আমরা চ্যাপ্টার প্রথমে বলছিলাম যে কারো ক্ষেত্রে ডায়াবেটিস যদি হয় তাহলে সেক্ষেত্রে কি ইনসুলিন ইনজেক্ট করা হয়, তাহলে ইনসুলিন পাবো থেকে, তাহলে সেখানে কি করা হয়েছিল, ইনসুলিন জিনটাকে কেটে নিয়ে ইকোলাইয়ের মধ্যে দেওয়া হয়েছে, ইকোলাইয়ের মধ্যে আমরা ইনসুলিন তৈরি করেছি। তাহলে এটা আমাদের হিউম্যান বিংস এর কাজে এলো, তাহলে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে সেটা সম্ভব হয়েছে। আবার যদি আমরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন করি, অর্থাৎ যে সকল ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে না, সেটা মেল বা ফিমেলের ক্ষেত্রে, অর্থাৎ কোনো না কোনো ধরনের স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব তাদের মধ্যে দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন করে তাদের আবার চাইল্ড বা সন্তানের স্বাদ কিন্তু তাদের পূরণ করা যেতে পারে। তাহলে সেখানেও কিন্তু সেই বায়োটেকনোলজিটাকে আমরা ইউজ করছি। তারপরে যদি দেখা যায় পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ, তাহলে আমরা বিভিন্ন ধরনের পেস্টিসাইড ইউজ করে থাকি। তাহলে পেস্টিসাইড যখন ইউজ করছি সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। তাহলে যে ফসলটাকে আমরা চাষ করছি বা যে ক্রপটাকে আমরা চাষ করছি তার মধ্যে যদি রেজিস্ট্যান্ট পাওয়ারটা থাকে অটোমেটিক, তাহলে বাইরে থেকে আমাকে পেস্টিসাইড আর ইউজ করতে হবে না। তাহলে এটা আমাদের জন্য সুবিধাজনক, খরচও কমাবে, আবার সেটা সেফ। সেই জন্য এই ধরনের আমরা করতে পারছি। তাহলে বিভিন্ন এক্সাম্পল আছে। তাহলে আমরা এখানে ইনসুলিন, ইন ভিট্রো ফার্টিলাইজেশন এবং পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপের এক্সাম্পল দিলাম, যেটা আমাদের মডার্ন আর নিউ বায়োটেকনোলজির ফল, যেখানে আমরা আর্টিফিশিয়ালি জিন ম্যানিপুলেট করে অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছে যেটা হিউম্যান বিংস এর কাজে লাগছে। এখানে আমরা একটা বিষয় জেনে নেব যে গ্রিন রিভলিউশন, সবুজ বিপ্লব, এটা হয়েছিল 1965 এ এবং এটা করেছিল আমাদের এম.এস. স্বামীনাথন। এখানে কি করা হয়েছিল, যে আমাদের যেহেতু জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, সেই জন্য খাদ্য চাহিদা পূরণের জন্য তখন কি করা হয়েছিল, একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে আমরা হাই ইয়েল্ডিং ব্রিড সেখানে কালচার করেছি বা ক্রপ সেখানে ইউজ করেছি, ব্রিড অর ক্রপ। তারপরে সেখানে ট্রাক্টর ইউজ করা হয়েছে, ট্রাক্টর। তারপরে যদি আমরা দেখি সেখানে পেস্টিসাইড ইউজ করা হয়েছে, পেস্টিসাইড ইউজ করা হয়েছে। একই সঙ্গে যদি দেখা যায় ফার্টিলাইজার ইউজ করা হয়েছিল। তাহলে এটা করার ফলে টোটাল প্রোডাকশন, তাহলে আমরা যদি দেখি তাহলে কি দেখবো, টোটাল প্রোডাকশন কি হয়েছিল, ইনক্রিজ করে গেছিল। তাহলে এখানে কি করা হয়েছিল, যে আমরা হাই ইয়েল্ডিং ব্রিড ইউজ করেছিলাম,
তারপর একই সঙ্গে ট্রাক্টর ইউজ করা হয়েছিল, তারপরে আমরা যেটাকে পাওয়ার টিলারও বলা যেতে পারে, একই সঙ্গে আমরা পেস্টিসাইড ইউজ করেছি এবং ফার্টিলাইজার। তাহলে এইগুলো করার ফলে আলটিমেটলি আমাদের টোটাল প্রোডাকশন বেড়ে গেছিল। ফলে আমাদের ইন্ডিয়াতে যে জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাহলে তাদের খাদ্য চাহিদা পূরণ করার জন্য এই সবুজ বিপ্লব পাঞ্জাব হরিয়ানা মিলে যেটা হয়েছিল, তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তার ফলে আমাদের খাদ্য চাহিদা মিটছিল। কিন্তু প্রবলেম কোথায় দেখা গেল, তাহলে আমরা এখানে হাইব্রিড বীজ যেটা তৈরি করছি, তাহলে সেখানে হাইব্রিডাইজেশন করা হচ্ছে। তাহলে হাইব্রিডাইজেশন যখন করছি, তাহলে সবসময় যে আমার পিওর ক্যারেক্টারটা আসবে এমনটা নয়, মানে আমি যেটা চাইছি আমার উন্নত ক্যারেক্টার আমার ক্রপের মধ্যে আসুক সেটা আসবে না। তার মানে আমরা হাইব্রিড ক্রপের মধ্যে উন্নত ধরনের জিনিসও পাচ্ছি, তার সঙ্গে আমাদের যেগুলো প্রয়োজন নেই অর্থাৎ ডিজারেবল পার্টের সঙ্গে আমাদের নন ডিজারেবল অর্থাৎ যেগুলো আমরা চাইছি না সেগুলো চলে আসছে। এটা একটা প্রবলেম। ওটাকে যদি আমি ছেড়েও দিই, তাহলে সেখানে কি করা হচ্ছিল, যে পেস্টিসাইড আর ফার্টিলাইজার ইউজ করা হচ্ছিল। তাহলে আমরা যখন এই রাসায়নিক সার ইউজ করবো, সেটা আমাদের জমির উর্বরতা ধীরে ধীরে নষ্ট করে দেবে। পেস্টিসাইড যেগুলো আমরা ইউজ করছি সেগুলো আমাদের পেস্ট ধ্বংস করতে গিয়ে অটোমেটিক সেটা আমাদের হিউম্যান বিংস এর জন্য ক্ষতিকর। তাহলে সেই সব দিক ভাবনা চিন্তা করার পরে গ্রিন রিভলিউশন যেটা হয়েছিল সেটাকে মডিফাই করে যেটা হয়েছিল সেটাই কিন্তু মডার্ন বায়োটেকনোলজি। অর্থাৎ আমাদের খাদ্য চাহিদা পূরণ করে যেতে হবে, কিন্তু গ্রিন রিভলিউশনে যেটা হয়েছিল সেখানে এই জিনিসগুলো ইউজ করা হয়েছিল। তাহলে এটা করার ফলে সেখানে মানে পলিউশনের একটা চান্স ছিল এবং সেটা আমাদের জন্য ক্ষতিকর ছিল। খাদ্য উৎপাদন বাড়লেও সেখানে যদি হিউম্যান বিংস এর ক্ষতি হয় সেটাকে কিন্তু পারমিট করা যাবে না বা আমাদের মানব কল্যাণের পক্ষে সেটা ক্ষতিকর। সেই জন্য যদি দেখা যায় যে আমরা মডার্ন বায়োটেকনোলজি যখন ইউজ করছি, সেক্ষেত্রে আমরা জিন ম্যানিপুলেট করে করছি, ফলে দেখো আমরা পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ তৈরি করতে পারছি, আর্টিফিশিয়াল ইনসুলিন তৈরি করতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এরকম ধরনের দূষণ বা পলিউশন হওয়ার চান্সটা কম। সেই জন্য গ্রিন রিভলিউশনটাকে কন্টিনিউ করার জন্য যে চিন্তা ভাবনা এলো, সেটাই কিন্তু আমাদের মডার্ন বায়োটেকনোলজি, যেটা খাদ্য চাহিদা পূরণ করবে অথচ এই ব্যাড এফেক্ট গুলো থেকে বাঁচাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের মডার্ন বায়োটেকনোলজি। এবার তাহলে আমরা বায়োটেকনোলজির প্রিন্সিপালটা দেখে নিই। তাহলে আমরা দেখবো প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল যদি দেখা যায়, তাহলে এটা যে প্রিন্সিপালের উপরে তৈরি সেটা কি কি। ফার্স্ট যদি আমরা দেখি যে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাহলে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপরে বেস করে হয়েছে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, তাহলে এখানে কি করা হচ্ছে, অল্টারিং in the chemistry of DNA or RNA। তাহলে DNA RNA এর কি করা হচ্ছে, কেমিস্ট্রি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তাহলে কেমিস্ট্রি চেঞ্জ মানে আলটিমেটলি সেটা কি হবে, চেঞ্জেস ইন জিনোটাইপ। তাহলে যখন DNA RNA এর কেমিস্ট্রি আমরা চেঞ্জ করব, তার মানে জিনোটাইপ আমরা চেঞ্জ করলাম। জিনোটাইপ যখন চেঞ্জ করব, চেঞ্জ করার পর সেটাকে কি করা হবে, ট্রান্সফার করা হবে, ট্রান্সফার ইনটু হোস্ট। তাহলে আমরা কোন একটা কম্পিটিবল হোস্ট যে হবে তার মধ্যে এটাকে ট্রান্সফার করে দেবো। ট্রান্সফার করে দেওয়ার পরে দেখা যাবে সেই কম্পিটিবল হোস্ট যেহেতু দেওয়া হচ্ছে, তাহলে এই জিনোটাইপ চেঞ্জ করার পর যখন আমরা সেই হোস্টের মধ্যে দেবো, তাহলে হোস্টের মধ্যে গিয়ে কিন্তু সেই চেঞ্জ করা যে ডিএনএটা আমরা পাঠিয়েছি তার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সবকিছুই হবে, মানে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন সেন্ট্রাল ডগমাটা কমপ্লিট হবে। সেই জন্য আমরা সেখানে কি পাবো, প্রোডাক্ট পাবো। তার মানে সেখানে অটোমেটিক আমরা যেটা দেখবো, চেঞ্জেস ইন ফিনোটাইপ। তাহলে এটাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে ম্যানিপুলেশন করা হলো। তাহলে কি করা হলো, আমাদের কোন একটা ডিএনএ বা আরএনএ এর মধ্যে আমরা চেঞ্জ করেছি কেমিস্ট্রিতে, তার ফলস্বরূপ এখানে কি জিনোটাইপটা চেঞ্জ হয়ে গেছে। সেই জিনোটাইপ চেঞ্জ করার পর সেটাকে যেমন একটা কম্পিটিবল হোস্টের মধ্যে দিয়ে দিচ্ছে, যেখানে তার রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সবকিছুই হবে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে প্রোডাক্ট যেটা তৈরি করছে তাহলে আগের থেকে এখন আলাদা। তাহলে আগে জিনোটাইপ চেঞ্জ করার আগে যেটা তৈরি করছিল এখন সেটা তৈরি করছে না, তার মানে নিশ্চয়ই সেখানে কি হয়েছে, চেঞ্জ হয়েছে। তাহলে কিসে চেঞ্জ হয়েছে, ফিনোটাইপ। তার মানে আমরা জিনোটাইপ যদি চেঞ্জ করাই ফিনোটাইপে চেঞ্জ আসে। তাহলে এইভাবেই আমরা এই পদ্ধতিকে অ্যাপ্লাই করে বা এই প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা বায়োটেকনোলজিটাকে করব। সেই জন্য এটাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজে লাগিয়ে কিন্তু আমরা ইনসুলিন তৈরি করবো, পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ তৈরি করবো, যেমন বিটি ক্রপ, বিটি বেগুন, এগুলোর কথা আমাদের বলা হবে। তাহলে এরপরে যদি দেখা যায় রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ কি কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আমরা একটু বলবো এখানে। এবারে যদি দেখা যায় যে প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে ডেভেলপ হয়েছিল বা কে করেছেন যদি আমরা দেখি, তাহলে আমাদের ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ
developed by Stanley and Cohen in 1972 তাহলে 1972 তে প্রথম স্ট্যানলি আর কোহেন এই দুজন বিজ্ঞানী রিকম্বিন্যান্ট ডিএনএ ডেভেলপ করতে সক্ষম হয়েছিলেন এবং কিভাবে করেছিলেন কিভাবে আইডিয়াটা এসেছিল যদি আমরা দেখি তাহলে আমরা দুটো ব্যাকটেরিয়ার কথা এখানে বলবো একটা হচ্ছে আমাদের সালমোনেলা টাইফিমিউরিয়াম আর একটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের ই কোলাই তাহলে এই দুটো ব্যাকটেরিয়া একটা হচ্ছে সালমোনেলা টাইফিমিউরিয়াম আর একটা হচ্ছে আমাদের ই কোলাই তাহলে এই দুটো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে তাদের নিজস্ব সার্কুলার ডিএনএ থাকবে প্লাস একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকবে সার্কুলার সেটাকে আমরা প্লাজমিড বলে থাকি ই কোলাইয়ের ক্ষেত্রেও সেম তাহলে এই দুটো ব্যাকটেরিয়া নেটিভ ব্যাকটেরিয়া মানে খুব কাছাকাছি রিলেটেড এবার এদের ক্ষেত্রে কি থাকবে সার্কুলার ডিএনএ থাকবে এবং এখানে কি থাকবে প্লাজমিড থাকবে তাহলে আমরা এখানে দেখছি প্লাজমিড এবার এখানে প্লাজমিডের মধ্যে যদি দেখা যায় সালমোনেলা টাইফিমিউরিয়ামের মধ্যে তাহলে এখানে কি আছে একটা রেজিস্ট্যান্ট জিন আছে কি রেজিস্ট্যান্ট জিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন তাহলে যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আছে তাহলে এটা কি রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক্স কারণ এখানে কি আছে রেজিস্ট্যান্ট জিন আছে তাহলে যেহেতু এখানে রেজিস্ট্যান্ট জিন আছে সেই জন্য তারা কি রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিকের প্রতি এটা রেজিস্ট্যান্ট অর্থাৎ অ্যান্টিবায়োটিক দিলে মরবে না কোন একটা সার্টেন অ্যান্টিবায়োটিক কিন্তু ইকোলাইয়ের ক্ষেত্রে যদি দেখা যায় ডু নট রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক্স অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট নয় অ্যান্টিবায়োটিক দিলে মারা যাবে কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়াটা ক্ষতিকর ডিজিজ ক্রিয়েট করে কিন্তু আমাদের ইকোলাই হচ্ছে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনে মিথজীবী রূপে সে বসবাস করছে তো ইকোলাই হচ্ছে আমাদের উপকারী ব্যাকটেরিয়া তাহলে এই রেজিস্ট্যান্ট পাওয়ারটা যদি আমরা ইকোলাইয়ের মধ্যে ট্রান্সফার করতে পারি তাহলে এখানে কি করব ট্রান্সফার করব রেজিস্ট্যান্ট পাওয়ারটা কার মধ্যে ইকোলাইয়ের মধ্যে তাহলে কিভাবে ট্রান্সফার করবে সেটা দেখা যাক তাহলে কি দেখলাম বেসিক জিনিস তাহলে কিভাবে এই আইডিয়াটা যদি দেখা যায় তাহলে সালমোনেলা টাইফিমিউরিয়াম নিয়ে যখন কাজ করছিলেন এই দুজন বিজ্ঞানী কি দেখেন যে এর মধ্যে যে প্লাজমিড থাকে প্লাজমিডের মধ্যে একটা জিন আছে যেটা রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক অর্থাৎ তার থেকে যে প্রোডাক্ট তৈরি হয় সেটা অ্যান্টিবায়োটিককে রেজিস্ট্যান্ট করতে পারে বা অ্যান্টিবায়োটিক দিলে তারা মরছে না কিন্তু ইকোলাইয়ের মধ্যে তেমন কোনো রেজিস্ট্যান্ট পাওয়ার নেই তাহলে এর মধ্যে যদি আমরা রেজিস্ট্যান্স পাওয়ারটা আনতে পারি তাহলে এর উপরে অ্যান্টিবায়োটিক দিলে মরবে না তার মানে আমরা যখন অ্যান্টিবায়োটিক খাবো আমাদের উপকারী ইকোলাই ব্যাকটেরিয়া মরবে না কিন্তু অন্যরা মরে যাবে তার মানে এখানে আমরা ইকোলাইয়ের মধ্যে এই রেজিস্ট্যান্ট পাওয়ারটা আনতে চাইছি তার মানে এরকম জিন যদি এর মধ্যে হাজির করাতে পারি তাহলে এই বিষয়টা হবে তাহলে খুব সিম্পলি কি করা হলো তাহলে আমাদের এখানে যেটা করা হচ্ছে যেখান থেকে আমরা কি করব প্লাজমিড যেটা নিয়েছি তাহলে এখানে যেটা করা হচ্ছে প্লাজমিডটা বার করে নেওয়া হলো তাহলে এখানে কি আছে সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা থাকছে এবং অপর দিকে আমরা কোন প্লাজমিডটা নিয়েছি আমাদের ইকোলাই প্লাজমিডটাকে আমি ব্লু কালার দিয়ে দেখাচ্ছি ইকোলাই প্লাজমিড এবং এই দুটোকে আমরা কি করব রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো তাহলে এখানে আমরা কি করব রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো এখানে আমরা কি করব রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো রেস্ট্রিকশন এনজাইম কি তার ডিটেইলস এবার এর পরে আমরা টুলস অফ বায়োটেকনোলজি তার মধ্যে জেনে যাব তাহলে এটা হচ্ছে এনজাইম যেটা আমাদের ডিএনএ কে কাটবে তাহলে এটাকে যখন কাটাবে এখান থেকে আমরা কোনটাকে কেটে বার করে নিলাম তাহলে এখান থেকে আমরা জিনটাকে কেটে বার করে নিলাম আর এখান থেকে আমরা প্লাজমিডটাকে এইভাবে কেটে নিলাম তাহলে এখানে কি আছে আমাদের সেই রেজিস্ট্যান্ট জিনটা আছে এবার এই দুটোকে আমরা কি করব কম্বাইন করে দেব মানে রিকম্বাইন করে দেব একসঙ্গে সংযুক্ত করব এখানে কি এনজাইম ইউজ করা হবে এখানে আমরা লাইগেজ ইউজ করে দেব লাইগেজ ইউজ করার পর আমরা এখানে যেটা পাবো যদি দেখি তাহলে এবারে এটা আমরা পেয়ে গেলাম এরকম এখানটাতে যদি দেখা যায় তাহলে কি অ্যাড হয়ে গেছে আমাদের সেই রেজিস্ট্যান্ট জিনটা এখানে অ্যাড হয়ে গেছে তাহলে এটা ইকোলাই প্লাজমিডের সঙ্গে সালমোনেলার প্লাজমিডের জিনটাকে যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করছে সেই জিনটাকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে কি করব এটাকে ট্রান্সফার করব কোথায় ইকোলাই হচ্ছে আমাদের এই প্লাজমিডের হোস্ট তাহলে এটা যদি ইকোলাই থেকে নেওয়া হয়েছে তাহলে এই প্লাজমিডটাকে আবার কোথায় ট্রান্সফার করতে হবে ইকোলাইয়ের মধ্যে তার মানে নির্দিষ্ট হোস্টের মধ্যে এটাকে ট্রান্সফার করতে হবে তাহলে এই হোস্টের মধ্যে যখন ট্রান্সফার করা হবে তাহলে এটা কি হয়ে গেল এটা তখন কোন পার্ট হয়ে গেল রেজিস্ট্যান্ট
তার মানে এখানে যেটা তৈরি হলো এটাকেই বলা হচ্ছে রিকম্বিন্যান্ট ডিএনএ। তাহলে কি করা হলো, দুটো ডিএনএ কে রিকম্বাইন করা হলো এবং এটাকে কোন প্রসেসে করা হয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে। তাহলে আমরা কি করলাম, এখানে অল্টারিং করলাম কেমিস্ট্রি অফ ডিএনএ আরএনএ, তাহলে সেটাকে চেঞ্জ করা হয়েছে। তাহলে চেঞ্জ করে কি করা হলো, এটাকে নিয়ে এর মধ্যে ইনসার্ট করে দেওয়া হলো। তাহলে রিকম্বাইন করে, রিকম্বিনেশন করার পরে যেটা তৈরি হলো সেটা হচ্ছে আমাদের রিকম্বিন্যান্ট ডিএনএ এবং তারপরে সেখানে চেঞ্জ এসেছে কোথায়, ফিনোটাইপ, মানে জিনোটাইপে চেঞ্জ করেছি বলে তাহলে কি হয়ে গেল, ইকোলাই ফিনোটাইপটা চেঞ্জ হয়ে গেল। তাহলে যে ইকোলাই আগে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ছিল না, সেই ইকোলাই এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা বায়োটেকনোলজিটাকে করে থাকি। সেই জন্য আমরা প্রিন্সিপালের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি, আবার রিকম্বিন্যান্ট ডিএনএ এর কথা বলছি। তাহলে এগুলো হচ্ছে প্রিন্সিপাল, যার উপর বেস করে আমরা বায়োটেকনোলজি করব। এরপর আমরা দেখে নেব জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তারপর আমরা ডিটেইলস প্রসেসে যাব টুলস গুলো পড়ার পরে। থার্ড আমরা যেটা দেখব সেটা হচ্ছে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এখানে কি করা হবে, জিনগতভাবে পরিবর্তন করা হবে। অর্থাৎ আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে কি করছি, জিনোটাইপ চেঞ্জ করে ফিনোটাইপ চেঞ্জ করে নিচ্ছি। তাহলে সেটা করা হবে, তাহলে সেটা প্লান্ট, অ্যানিমাল, যে কোনো ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। সেই জন্য এটাকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে এখানে কি করা হয়, তাহলে এখানে যদি আমরা দেখি যে ফার্স্ট আইসোলেশন অফ ডিজায়ারেবল জিন। তাহলে যে জিনটার আমরা পেতে চাইছি, জিন অফ ইন্টারেস্ট, যেটা নিয়ে আমরা কাজে লাগাবো বা জেনেটিক্যালি মডিফাইড করব বা রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি করব, আগে সেটাকে আইসোলেশন করতে হবে। সেকেন্ড কি, ইন্ট্রোডিউস ইনটু হোস্ট। তাহলে একটা হোস্টের মধ্যে এটাকে কি করতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে এবং ইন্ট্রোডিউস করার পরে দেখতে হবে সেটা যেন ট্রান্সফার ইনটু প্রোজেন। তাহলে প্রোজেনের মধ্যে যেন সেটা ট্রান্সফার হয়। তাহলে কি বলা হচ্ছে, প্রথমে ডিজায়ারেবল জিন, যে জিনটার কথা আমরা বলছি সেটা পেস্ট রেজিস্ট্যান্ট করা জিন হতে পারে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করা জিন হতে পারে, ড্রট অর্থাৎ শুষ্কতা রেজিস্ট্যান্ট করা জিন হতে পারে, অথবা মিনারেলস ইনক্রিজ করা জিন হতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের জিন সেটা হতে পারে, সেটা হচ্ছে আমাদের ডিজায়ারেবল জিন, যেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে সেই জিনটাকে প্রথমে আইসোলেট করো, তারপর সেটা হোস্টের মধ্যে ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে হোস্টের মধ্যে ইন্ট্রোডিউস করার পর এবার সেখানে ম্যানেজমেন্ট করতে হবে বা মেইনটেনেন্স করতে হবে, যেন সেই হোস্ট যখন এবার নতুন অপত্য তৈরি করবে, প্রোজেনি তৈরি করবে, সেখানে যেন সেটা ট্রান্সফার হয়। না হলে আমি একটা ডিএনএ আইসোলেট করলাম, হোস্টের মধ্যে দিলাম, কিন্তু সেটা নেক্সট জেনারেশনে ট্রান্সমিট হলো না, তাহলে লাভ কিছু কিন্তু হবে না, তাহলে সেটা ওয়েস্ট হবে, বেকার হয়ে যাবে। সেই জন্য আইসোলেশন করতে হবে ডিএনএকে, তারপর সেটা হোস্টের মধ্যে ইন্ট্রোডিউস করতে হবে এবং একই সঙ্গে সেটাকে ট্রান্সফার যেন হয় কোথায়, প্রোজেনির মধ্যে। যেমন আমরা এখানে বললাম যে আমরা একটা কি তৈরি করলাম, পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপের কথা বললাম, পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ। যেমন এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল আমরা বললাম যে বিটি ব্রিঞ্জাল, বিটি বেগুনের কথা। বিটি কি, এসব নিয়ে ডিটেলস কথা পরে হবে। তাহলে আমাদের বেগুনের ক্ষেত্রে যদি দেখি, বেগুনের ক্ষেত্রে যে পোকার কথা আমরা বলি, এরা মেনলি ভাস্কুলার টিস্যুর মধ্যে দিয়ে এন্ট্রি করে। তাহলে আমরা বেগুনটা ফ্রেশ দেখবো, কিন্তু দেখবো বেগুনের ভেতরে পোকা আছে। কিভাবে, তাহলে এটা ভাস্কুলার টিস্যু অর্থাৎ জাইলেম ফ্লোএমের মধ্যে দিয়ে এন্ট্রি করে বেগুনের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। সেই জন্য বেগুন বাইরে থেকে ফ্রেশ হলে ভিতরটা কি থাকে, পোকা থাকে। তাহলে সেই পোকাটাকে অর্থাৎ ওই পেস্টটাকে যদি আমরা রেজিস্ট্যান্ট করতে চাই, তাহলে বেগুন গাছের মধ্যে আমরা কি করব, ওই পেস্টের প্রতিরোধ করতে পারবে এমন জিন সেখানে আমরা পাঠাবো, সেখান থেকে যে প্রোডাক্ট তৈরি হবে সেটাই সেই পেস্টটাকে প্রতিরোধ করে দেবে। তাহলে সেরকম যদি আমরা করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে সেই জিনটাকে কেটে বেগুন গাছের সেলের আমাকে এন্ট্রি করাতে হবে। তাহলে সেখানে এন্ট্রি করানোর পরে সেটা যখন এবার আরো অপত্য তৈরি করবে, প্রত্যেকটা অপত্যের মধ্যেও যেন সেই জিনটা ট্রান্সফার হয়। তারপর এখানে আমরা যে বিটি ক্রপ বা বিটি বেগুনটা তৈরি করলাম, এই বেগুন থেকে যে আবার নতুন আমরা চারা তৈরি করব, সেখানেও কিন্তু সেই বিটি জিনের প্রোডাক্টটা থাকবে। তার মানে সেটা যেন ট্রান্সফার হয় নেক্সট জেনারেশনে। তার মানে এখান থেকে যতবার আমরা কালচার করবো, প্রত্যেকবার যে বেগুন গাছ তৈরি হবে, সেই বেগুন গাছের মধ্যে যেহেতু বিটি জিনটা রয়েছে, বিটি জিন থাকার কারণে কি হবে, পেস্ট আর সেটাকে আক্রমণ করতে পারছে না, মানে সেই বেগুন গাছটা কি হয়ে গেল, পেস্ট প্রতিরোধী হয়ে গেল। তাহলে এখানে কিন্তু জিনটাকে কেটে আইসোলেশন করা হয়েছে, তারপর সেটা হোস্টের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে, মানে আমাদের সেই বেগুন গাছের সেলের মধ্যে
তারপর সেটা যখন গ্রো করা হয়েছে, সেই এমব্রায়োনিক সেল থেকে ডেভেলপ করে যখন একটা ম্যাচিওর বেগুন গাছ হয়ে গেছে, তাহলে সেটা যখন আবার কালচার করলে আবার নতুন অপত্য যখন তৈরি হবে, তাদের মধ্যে সেই জিনটা ট্রান্সফার হবে। যেহেতু আমরা সেলের ডিএনএ এর মধ্যে ইনকর্পোরেট করে দিচ্ছি, সেটা যখন আরো সেল তৈরি করে প্রত্যেকটা কোষের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে পড়বে, প্রত্যেকটা বেগুন গাছের কোষ ওই জিনের প্রোডাক্ট তৈরি করবে, যেটা হচ্ছে পেস্টটাকে প্রতিরোধ করতে পারবে। সেই জন্য এই বিটি ব্রেঞ্জেল বা বিটি ক্রপ যত আছে তারা কিন্তু পেস্টটাকে রেজিস্ট্যান্ট করতে পারে। তাই রেজিস্ট্যান্ট পাওয়ারটা আনলাম কিভাবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, রিকম্বিনেন্ট ডিএনএ ফরমেশনের মাধ্যমে, এবং আলটিমেটলি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তার মানে আমরা বিটি বেগুনের কথা যেটা বলছি সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আবার যদি আমরা একটা ইকোলাই তৈরি করলাম যেখানে ইনসুলিন জিন ইনসার্ট করা হয়েছে, সেই ইনসুলিন তৈরি করছে, তার মানে কিন্তু সেও মডিফাইড অর্গানিজম। অবশ্যই কি মডিফাইড করা হয়েছে? তার মধ্যে জেনেটিক মডিফিকেশন করা হয়েছে, ওই জন্য সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে এই হলো আমাদের বায়োটেকনোলজির বেসিস, যেখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হবে, জিনের ম্যানিপুলেশন করা হবে, তারপর রিকম্বিনেন্ট ডিএনএ ফরমেশন করা হবে, কিভাবে সেই আইডিটা আসবে সেটা আমরা দেখলাম। যে একজনের কোন একটা কিছু করার ক্ষমতা আছে আর একজনের সেটা করার ক্ষমতা নেই, তাহলে সেই পার্টটা অন্যজনের মধ্যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এবং রিকম্বিনেন্ট ডিএনএ ফরমেশনের মাধ্যমে করতে পারছি, এবং তার ফলে যে প্রোডাক্ট পাচ্ছি বা যে অর্গানিজম আমরা তৈরি করছি, সেটা প্লান্ট হতে পারে বা অ্যানিমাল হতে পারে, সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা টুলস অফ বায়োটেকনোলজি নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ।